আপনাদের মতে এই বছরের সেরা বাংলা ছবি কোনটি? আর যদি জিজ্ঞাসা করেন আমার মতে, তাহলে হয়তো আপনারা ভাবছেন যে আমি ওই স্বার্থপর সিনেমার কথা বলবো। স্বার্থপর সিনেমার কথা বলবো না, যে সেরা বাংলা ছবি। তবে হ্যাঁ, এই সিনেমাটি যে গুণ, মানে একটা ভালো সিনেমাকে যে গুণ, একটা ভালো সিনেমার মধ্যে যে গুণগুলো থাকলে সেটাকে ভালো বলা যায়, এই সিনেমার মধ্যে যথাযথ সেই গুণগুলো আছে এবং ছিল আর কি, ভালো সিনেমা। সো এটা বছরের সেরা ছবি নয়, কিন্তু এই সিনেমা কিন্তু খুব ভালো একটি সিনেমা। তো আজকে আমি এই সিনেমাটি কেমন লাগলো, তার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক, আপনারা মানে আমার দেখা কিছু, এই সিনেমাতে বেশ কিছু একটা, মানে এই সিনেমা বেশ কিছু মেসেজ দিয়েছে, আমি সেটা নিয়েও এই ভিডিওতে কথা বলবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেভার্স। তো আজকে আমি কথা বলছি অন্নপূর্ণা বসু পরিচালিত বাংলা ছবি স্বার্থপর সিনেমাটি নিয়ে। এই সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি। কেন জিৎ গাঙ্গুলির নাম বললাম, মানে সিনেমা যখন দেখবেন দেখবেন আপনারা, যখন একটা কাহিনী বা সেই সিনেমাতে মূল প্লট বা যে কাহিনী, যেটা বিষয়বস্তু, সেটার সঙ্গে যদি ধরো গান তো ব্যবহার করা হয়, কিন্তু সেই গান, সেই মিউজিক যদি সিনেমার এই মুডটাকে ধরে না রাখতে পারে, তাহলে কিন্তু আমরা মানে জাস্ট কি করলো, হঠাৎ গান ঢুকিয়ে দিল, এবং বিশ্রী একটা ব্যাপার হলো, এটা এটা বলে থাকি। তো এই সিনেমাতে না সবকিছু না পুঙ্খানুপুঙ্খ, মানে যথাযথভাবে ব্যবহার করা হয়েছে। এই যে কটি গান এই সিনেমায় ব্যবহার করা হয়েছে, ঠিকঠাক দৃশ্যের পরে, মানে যেখানে আর কি গানগুলো দেওয়া যেতে পারে, বা যেখানে যে মানে গানের যে বিষয়বস্তু ঠিকঠাক দৃশ্যের পরে, সেই গানগুলোকেই ঠিক এই ছবিতে আনা হয়েছে। সো গান কিন্তু এই ছবির একটা ভীষণ একটা মুড তৈরি করেছে, একটা লেভেল আপ করেছে কিন্তু এই সিনেমার গানগুলো। তো জিৎ গাঙ্গুলি এখানে কি করেছে, আপনারা সিনেমা হলে গিয়ে এই ছবিটি দেখলে বুঝতে পারবেন যে গানের ভূমিকা এই ছবিতে কতখানি জুড়ে রয়েছে। এইবার আসি পরিচালক পুরো ব্যাপারটাকে কিভাবে আর কি এক্সিকিউট করেছে। আমি বলছি যে দেখুন, এটা তো একটা নন ফিকশনাল স্টোরি, অর্থাৎ রিয়েল স্টোরি, বা আমরা এটাকে মানে এমন একটি ছবির কাহিনী বা প্লট যেটা, সেটা আমরা জানি। ফলত আমরা যে ছবির মানে যখনই আমরা কোনো ছবির যে মূল প্লট বা কাহিনীর বিষয়, ও আমার তো এটা নর্মাল জিনিস, বা এটা আমরা জানি, বা এটা শুনেছি, বা এটা দেখেছি, আমরা সেটাকে না খুব হ্যাটা করি। সিনেমা সিনেমা তো মানে আপনারা যদি এটা কল্পনা করেন, সিনেমাতে গিয়ে সবসময় একটা বিরাট একটা অন্য কন্টেন্ট দেখবেন, বা আমি দেখেছি যে এরকম ধরনের অনেক অডিয়েন্স আছে, এটা কি কন্টেন্ট বানালো। আবার যদি কন্টেন্ট এবার ঠিকঠাক, মানে কনসেপ্ট যদি ঠিকঠাক থাকে, আরে এই তো পাতি কনসেপ্ট হলো, আরে কনসেপ্ট নিয়ে তো সিনেমা বানাবে, সেটা নন ফিকশনাল হোক প্লাস ফিকশনাল হোক। কিন্তু সিনেমাটা আমরা মানে যে যে বিষয়ের জন্য সিনেমাটা দেখতে চাই, এন্টারটেইন হওয়ার জন্য, প্রত্যেক সিনেমার একটা আলাদা আলাদা জনার থাকে। তো এই সিনেমাটা তো ওরকম মাস জনার বা অ্যাকশন জনারের সিনেমা নয়। তো অনেকের ভালো লাগেনি, নাও লাগতে পারে। কিন্তু এই সিনেমা তো যে জনারের আর কি, যে বিষয়বস্তুকে তুলে ধরেছেন, মূলত একটা ফ্যামিলি ড্রামা, এবং যে জনারগুলোকে একটা ফ্যামিলি ক্রাইসিস, একে অন্যের উপরে যে দায়িত্বটা, একজন ভাই বা দাদা ভাই বোনের মধ্যে যে একটা পারস্পরিক ভালোবাসা প্লাস দ্বন্দ্ব, যে পারিবারিক বিষয়ে যেটা হয়ে থাকে, সেই বিষয়গুলো কিন্তু এই সিনেমায় তুলে ধরেছে। অনেকের মনে হয় যে এটা তো ঠিক আছে, ক্যাজুয়াল একটা ব্যাপার, এ তো আমরা জানি, এটা তো হয়ে থাকে। আরে হ্যাঁ, হয়ে থাকে। তাই জন্য তো বলছি এটা নন ফিকশন স্টোরি, মানে এটা রিয়েল একটা স্টোরি, বা যেটা আমরা জানি, আমরা শুনেছি, আমরা সচরাচর দেখে থাকি, সেই রকম বিষয় নিয়ে কিন্তু এই সিনেমাতে মূল প্লট বা কাহিনী। কিন্তু সব থেকে ভালো হচ্ছে এরকম মূল প্লট বা কাহিনীকে সুন্দরভাবে এক্সিকিউট করা। মানে বাং অনেকে বলছে যে আমার টাকা দিয়ে এরকম সিনেমা দেখ, আমি বলছি টাকা দিয়ে এরকম সিনেমা দেখতে যাওয়ার কারণ হচ্ছে যে অনেক সিনেমা হয় না, মানে জাস্ট অনেক লেন্দি করে ফেলে, অনেকটা মানে গেজিয়ে ফেলে। এই সিনেমাটা কিন্তু ওই লেন্দি ব্যাপারটা মানে আমি বলতে বাধ্য হলাম যে গেজিয়ে ফেলা ব্যাপারটা একদমই নেই। মানে একজন ডিরেক্টর কিন্তু একজন ডিরেক্টর সব থেকে কঠিন কাজ হচ্ছে অনেকটা ফুটেজ বা অনেকটা জিনিস তার কাছে থাকলেও সে সবকিছুকে বাদ দিয়ে একদম পার্টিকুলার জিনিসকে ব্যবহার করা, যেটা ভালো হবে, কাজটা ভালো করবে, কাজের মান ভালো হবে। তো এটা এই সিনেমাতে হয়েছে যে ভীষণ কিছু একটা লার্জার দ্যান ভাবে দেখানো হয়নি, যতটুকু রাখার জন্য ততটুকু রেখেছে। সিনেমাটির সময়সীমা প্রায় 2 ঘন্টা 15 মিনিট। আমার মনে হয়েছে সিনেমার স্ক্রিপ্ট খুব ভালো, মানে কনসেপ্ট যদিও আমরা বুঝতে পেরেছি যে এই কনসেপ্টটা এটা হতে পারে, বাট যেভাবে আর কি স্ক্রিন প্লেটা চলেছে, যেভাবে এটা শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে গেছে, ওইটা না আর ঠিক আসেনি, যে বোরিং ব্যাপারটা, এই বিষয়টা আসেনি। বিকজ আপনি দেখুন এই ছবিতে, মানে আপনারা দেখবেন, যখন দেখবেন এই ছবিতে পারফরমেন্স করেছে কোয়েল মল্লিক, কৌশিক সেন, রঞ্জিত মল্লিক, মানে এদের ছবিতে যে পারফরমেন্সগুলো, কোয়েলের যে অসম্ভব সুন্দর পারফরমেন্স। সচরাচর আমরা কোয়েলকে জানি, তিনি একজন স্টার
বা ওইরকম, মানে আমরা তো অনেককে তকমা দিয়ে থাকি লেডি সুপারস্টার, তার কিন্তু ওই ক্যাটেগরিটা আছে। কিন্তু তার একটা নর্মাল একটা পারিবারিক একজন পরিবারের মেয়ে বা একজন পরিবারের ওয়াইফ হিসেবে, একজন বোন হিসেবে তার এই যে একটা নর্মাল সাধারণ যে চরিত্র করে, এটা কিন্তু একটা একটা অন্য লেয়ার। এবং সেটাতে কিন্তু এই চরিত্রে কিন্তু কোয়েল অসাধারণ অভিনয় করেছে। আপনারা যখন দেখবেন, দেখলে বুঝতেই পারবেন যে অসাধারণ কাজ করেছে। রঞ্জিত মল্লিক কিন্তু এখানে মানে একজন উকিলের চরিত্রে অভিনয় করেছে। তার এটা আমি প্রথম কাজ দেখলাম যে কোর্ট রুম ড্রামাতে তিনি কিভাবে কাজ করতে পারেন, তার এই লক্ষ্যটাও কিন্তু খুব ভালো আছে। তাকে অন্যভাবে একটু ব্যবহার করা হয়েছে। প্লাস অনির্বাণ চক্রবর্তী তো আপনারা জানেনই, তার পারফরমেন্স খুব ভালো। প্লাস কৌশিক সেনের যে অভিনয়, মানে এই ছবিতে মূলত কৌশিক সেন এবং কোয়েল মল্লিকের যে পারফরমেন্সটা, সেটা কিন্তু মানে এই ছবিটাকে আরো লেভেল আপ করেছে। দুর্দান্ত পাবে দাদা আর বোনের মধ্যে যে পারফরমেন্সটা হওয়া উচিত, মানে যে পারফরমেন্সটা দেখানো হয়েছে এই ছবিতে, জাস্ট অসাধারণ। মানে কিছু কিছু জায়গায় অভিনয়টা এতটাই তাৎপর্যপূর্ণ ছিল, মানে ইমোশনালি মানে কানেক্ট করা গেছে, মানে ইমোশনালি মনে হয়েছে যে আমরা ফিল করতে পেরেছি বিষয়টা, কানেক্ট করতে পেরেছি। তো এটা একটা অনেক কম সিনেমা পারে, মানে অডিয়েন্স অনেক কম সিনেমার সঙ্গে কিন্তু নিজে কানেক্ট করতে পারে। তো এই সিনেমা সেটা পেরেছে, মানে আমরা কানেক্ট করতে পেরেছি বিষয়ের সঙ্গে, পারফরমেন্স যখন হচ্ছে সেই পারফরমেন্স সঙ্গে, যখন সিনেমার গানগুলো আসছে সেইগুলোর সঙ্গে। মূলত এই সিনেমা পেরেছে অডিয়েন্সকে কানেক্ট করতে, আমরা পেরেছি সিনেমার সঙ্গে কানেক্ট করতে। তো মূলত আমার এই সিনেমাটি কিন্তু বেশ ভালো লেগেছে। পারফরমেন্সের দিক থেকে সবাই খুব পারফরমেন্স ভালো করেছে। এডিটিং কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খ, খুব একদম ঠিকঠাক এডিটিং ছিল। ভিজুয়ালিটি কিন্তু, আরেকটা কথা সিনেমা শুনছিলাম যে অনেকেই বলছে এটা তো বাড়ির কাছে, এটা তো আমার চিনি এটা। আরে সিনেমার শ্যুটটা তো কলকাতায় হয়েছে, তো আমরা দক্ষিণেশ্বর চিনবো, আমরা সেই জায়গাটা চিনবো যেখানে, চিনতেই পারি ভাই। মানে এটা নিয়ে বলা বলি কিছু নেই যে এখানে তো চিনি, আমরা সিনেমায় টাকা দিয়ে কি এটা দেখতে এসছি, এটা এটা নয়, বেসিক্যালি এটা নয়। সিনেমাতে পার্টিকুলার একটা বাড়ির দৃশ্য, কোর্টরুমের একটা দৃশ্য, প্লাস মোটামুটি 3-4টে জায়গা লোকেশনকে দেখানো হয়েছে, কিন্তু এত সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে যে মনে হয়নি যে বারবার রিপিটেশন হচ্ছে বা একঘেয়েমি লাগছে, যেমনটা নয়। ওই যে বললাম, পারফরমেন্স ভালো ছিল, স্ক্রিপ্ট ভালো ছিল, ডিরেক্টোরিয়াল টিমের যে প্রপার যে কাজটা পুরোটা একদম অল ওভার টপটাই খুব ভালো ছিল। এবং এই ছবিতে যেটা হচ্ছে একটি এই ছবিটা ভালো তো হয়েছে, ভালো লেগেছে, কিন্তু এই ছবিটা একটা মেসেজ দিয়েছে। আপনারা যখন দেখবেন সিনেমাটি একটু ফলো করে দেখবেন, বা আমি জানি না ডিরেক্টর এটা এমনি করেছে কিনা, ডিরেক্টর না বুঝে তো কোনো কাজ করে না। মানে একটা সামান্য ফুটেজ যদি 2 মিনিটের ফুটেজও রাখে, তো তার পিছনে অনেক বড় উদ্দেশ্য থাকে একজন ভালো পরিচালকের। তো আমি শেষে একটি ছবি দেখেছিলাম যেখানে কোর্টরুম ড্রামার, মানে কোর্টরুমের ওই সিনটা হয়ে যাওয়ার পরে যেখানে অনির্বাণ চক্রবর্তী হেরে যাচ্ছে রঞ্জিত মল্লিকের কাছে। তো সেই সময় যখন বাইরে আসছে, বাইরে এসে যখন নিজের গাড়িতে আর কি ঢুকছে, তো সে তার ছেলেকে, মানে তার গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করছে যে তার ছেলে খেয়েছে কিনা। সেইখানে দেখা যাচ্ছে তার ছেলে কিন্তু একটা ফিজিক্যালি চ্যালেঞ্জ একজন আর কি মানুষ হিসেবে দেখাচ্ছে তাকে, মেন্টালি ডিসঅর্ডার। কেন এই বিষয়টি বলছি, এই সিনেমার শুরুতেই মানে যখন কোয়েল কেস নিয়ে রঞ্জিত মল্লিকের কাছে আছে, তখন রঞ্জিত মল্লিক বলে আমি গুছিয়ে মিথ্যা কথা বলতে পারি না, এক সময় বলেছিলাম। তার জন্য কি হয়েছে, তার ওয়াইফ মারা গেছে, সে সেই জন্য কোর্টে আর গুছিয়ে মিথ্যা কথা বলতে পারবে না। কেন মিথ্যা কথা বলতে পারবে না, কি কারণে কোয়েল মিথ্যা কথা বলতে বলছে না, কিন্তু তার রবি মল্লিক কেন বলছে যে মিথ্যা কথা আমি কোর্টে বলতে পারবো না, এই বিষয়টা কিন্তু আমি মানে গুছিয়ে বলতে গেলে আমাকে সিনেমার বিষয়বস্তু তুলে ধরতে হবে। তো সেটা আমি বলতে পারছি না, আপনারা গিয়ে সিনেমাটা দেখবেন, তবে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি, আমি স্পয়লার দেবো না। তো যখন কেসটা লড়ার জন্য রঞ্জিত মল্লিকের কাছে কোয়েল আসে, তখন কিন্তু রঞ্জিত মল্লিক বলে যে আমি মিথ্যা কথা বলতে পারবো না, বা অ্যাজ ইট ইজ এক সময় বলেছি, তার জন্য আমার ওয়াইফ এইভাবে মারা গেছে, প্রথমত। দ্বিতীয়ত, যখন কোয়েলের দাদা কৌশিক সেন যখন তার থেকে আর কি তাকে না বলে যখন তার বাড়ির অধিকার নিজের নামে করে নিতে চাইছে, তাকে কোয়েলের কাছ থেকে যখন না বলে এনওসি নিয়ে নিল, তো সেটা নিয়ে যখন পরে কোয়েল অবজেকশন করলো যে এটা সে তার ছোটবেলার স্মৃতি থেকে দায়িত্ব, মানে ওই এনওসি দিয়েছে ভুল করে, কিন্তু ছোটবেলার স্মৃতি থেকে তার যে অধিকার সেটা সে হারাতে চায় না, তখন সে কোর্টে যেতে চায় না। পরে যখন তার দাদা কোর্টে মামলাটা নিয়ে যায়, তখন কি হয়, তার বৌদি মানে তার দাদার ওয়াইফ এখানে কিন্তু স্ট্রোক করে। স্ট্রোক করার পরে সে কথা বলতে পারে না, মুখের এক সাইড বেঁকে যায়, হাঁটাচলা করতে পারে না, সেও কিন্তু ফিজিক্যালি একটা চ্যালেঞ্জ হয়ে যায়। এবং লাস্টে অনির্বাণ চক্রবর্তী যখন এই কৌশিক সেনের হয়ে কেসটি লড়ছে, সেই সময় দেখা যায়, মানে এন্ড অফ দ্য সময় দেখা যায় যে অনির্বাণের মানে তার যে ছেলে গাড়িতে, সে কিন্তু একজন মেন্টালি ডিসঅর্ডার প্লাস ফিজিক্যালি একটা চ্যালেঞ্জ, একজন একটা বাচ্চা ছেলে। তো
প্রথমত এই সিনেমা কোথায় একটা গিয়ে মেসেজ দিয়েছে যে খারাপ খারাপ দিকটা মানে কোনো কিছুর সঙ্গে খারাপ করলে সেটা ভালো হয় না। মানে সিম্পল একটা স্টোরি কিন্তু একটা বিল্ড আপ মেসেজ আছে এই সিনেমার সঙ্গে, যে খারাপের সঙ্গে খারাপই হয়, ভালোর সঙ্গে ভালোই হয়। শেষে কিন্তু কোয়েল মল্লিক জিতলো, কিন্তু ডিরেক্টর এটা ভেবে এরকম একটা ইম্প্যাক্টফুল মেসেজ লিখেছে কিনা আমি জানি না। তবে আমি কিন্তু এটা দেখেছি যে প্রথমত রঞ্জিত মল্লিকের ওয়াইফ মরে যাওয়া, তিনি এই কথা বলেছেন। তারপরে কৌশিক সেনের ওয়াইফ তো তখন কোর্টে আর কি স্ট্রোক করে যায়। দেন তারপরে অনির্বাণ চক্রবর্তীর ছেলেকে গাড়িতে যখন দেখানো হয়, সে ফিজিক্যালি ডিসঅর্ডার, মেন্টালি ডিসঅর্ডার একজন ব্যক্তি, একটা বাচ্চা ছেলে। তো এই একটা ইম্প্যাক্টফুল কিন্তু মেসেজ এর মধ্যে দিয়েছে যে খারাপের সঙ্গে খারাপ প্লাস ভালোর সঙ্গে ভালো, এবং একটা সিম্পল স্টোরিকে মানে কতটা তাকে সুন্দরভাবে এক্সিকিউট করলে গল্পটা এত ভালো লাগে। একদম 2 ঘন্টা 15 মিনিট একটি সিনেমা, প্রপার এক্সিকিউশন, প্রপার স্ক্রিপ্ট, ডিরেক্টোরিয়াল কাজ, এডিটিং, গান, পারফরমেন্স সবটা কিন্তু খুব ভালো ছিল। সো বাদ বাকি রিভিউ তো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় সিনেমাটি আপনাদের সিনেমা হলে গিয়ে দেখা অবশ্যই দরকার। খুব ভালো একটি সিনেমা। আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন যে একজন অডিয়েন্স হিসাবে আপনারা সিনেমার সঙ্গে কতখানি কানেক্ট করতে পারছেন। তো কানেক্ট করতে পারাটা একটা ভালো সিনেমার গুণ। তো এই সিনেমার মধ্যে সেই গুণগুলি আছে, যার জন্য একজন অডিয়েন্স সিনেমার সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করতে পারছে। তো আপনারা যান সিনেমাটি সিনেমা হলে গিয়ে দেখুন, এবং যারা ভাবছেন যাবেন কি যাবেন না, আপনাদের দায়িত্ব থাকলো তাদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করুন, এবং আজকের এই রিভিউটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর বললাম যে শেয়ার করবেন। এবং যদি আপনারা আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন আজকে, বা আপনাদের কাছে যদি আমার ভিডিওটি প্রথম পৌঁছে থাকে, তাহলে অবশ্যই উজ্জ্বল সিনেমাসকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার আগামীর ভিডিও বা সিনেমা ওরিয়েন্টেড কোনো আপডেট বা পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সো থ্যাংক ইউ পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।